বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক। কণ্ঠে অর্পিতা। আমাদের ঠিক পাশের বাড়িতে থাকে সমর রায়। ছেলেটি দেখতে যেমন সুন্দর, লেখাপড়াতেও তেমনই উৎসাহী। বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো। সেই সময় তার বিদ্যা বুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো, খুব ছোটবেলা থেকেই তাকে দেখছি। ইদানিং অনেক দিন সমরের সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথাও বেড়াতে গেছে। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি। বাইরে ঝড়ের আভাস, জানলা দরজার পর্দাগুলি দমকা হাওয়ায় উঠছে। দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল। কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছে করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম বুঝি ঝড়ে। চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম। দেখি সামনে দাঁড়িয়ে আছে সমর। উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। আমি বললাম, কিরে সমর, কবে ফিরলি? সমর কৌচে আমার পাশে বসে বলল, এই তো এক্ষুনি। জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে এসেছি। আমি বললাম, কি ব্যাপার, কোনো জরুরি দরকার? সমর বলল, আপনার সময় হবে একটু? আমি বললাম, কেন রে? আর হাসলাম। বললাম, আমার তো অফুরন্ত সময়, বল কি কথা আছে তোর? সমর বলল, আপনি ভূত বিশ্বাস করেন মাস্টার মশাই? এ প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছিস বলতো? সমর বলল, মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই। ভূত বলুন আর আত্মাই বলুন, তারা কিন্তু আছে। মাঝে মাঝে তারা দেখাও দেয়। পরিস্থিতি বিবেচনা করে বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত। অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়। আধো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাশ লোকের প্রতারণায় ভুলে মনে করে আশিরড়ি কিছু একটা দেখেছে। সমরের পিঠে হাত রেখে বললাম, মাথা ঠান্ডা করে, কি হয়েছে বলতো আমায় খুলে? সমর কোচার খুর দিয়ে মুখ আর কপাল মুছে নিল। তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করল, মাস্টার মশাই, আপনি জানেন বোধ হয় লখনৌতে আমার এক পিসি আছেন? আমি বললাম, হ্যাঁ জানি তো, উনি তো স্কুল শিক্ষিকা। সমর ঘাড় নাড়ল, বলল, পিসি বৈদ্যনাথ শিক্ষাদানে পড়ান। তিনি অনেক দিন ধরে তার কাছে আমাকে যেতে লিখেছিলেন, কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়া আর হয়ে ওঠেনি। তাই পরীক্ষার পর ভাবলাম, এখন তো প্রচুর সময়, যাই ঘুরে আসি। মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গিয়েছিলাম। আমি বললাম, তোমার বাবার কাছে শুনেছি। আমি কৌচের ওপর পা দুটো তুলে ভালো করে বসলাম। তারপর বললাম, সমর, আসল কথাটা খুলে বলো তো বাবা। সমর বলল, আপনি শুনলে হাসবেন। জীবনে এই আমার প্রথম রেলযাত্রা, কাজেই আমার উৎসাহের
অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমি লাফ দিয়ে প্ল্যাটফর্মে নেমে পায়চারি করতাম। আবার গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠতাম। কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল। কথাটা শুনে আমি আবার সোজা হয়ে বসলাম। বললাম, কি হয়েছিল? ট্রেনটা বুঝি ছেড়ে দিয়েছিল? সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই বলতে লাগলো, এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটা বছর 8-9 মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, কোকড়ানো চুল, পরনে নীলচে রঙের একটা ফ্রক, আমাকে হাত ধরে ডাকছে। প্রথমে ভাবলাম আমার ভুল, মেয়েটা বোধহয় অন্য কাউকে ভেবে আমাকে ডাকছে। এদিক ওদিক চাইলাম, দেখলাম কেউ কোথাও নেই। জানেন মাস্টার মশাই, মেয়েটাকে না আমার বাঙালি বলেই মনে হয়েছিল। প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগ লোকই তো সব অন্য জাতের ছিল। ভাবলাম বিদেশে এসে বুঝি মেয়েটা বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে ডাকছে। আমি না কিছু না ভেবেই মেয়েটার দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েছিল, আমি এগোতেই সে চলতে শুরু করলো, যেখানে স্টেশনের বিশ্রাম কক্ষ আছে সেই দিকে। ভাবলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয়ের বিপদ হয়েছে কিংবা হঠাৎ অসুস্থ হয়েছে। কিন্তু না, মেয়েটা বিশ্রাম কক্ষের সামনে না দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে আমাকে দেখে হাত নেড়ে ডেকে আবার এগিয়ে গেল। একটু এগোতেই দেখলাম একটা বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়েছে পথের ওপর। পাশে স্টেশনের সীমানার রেলিং, মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি জোরে জোরে হেঁটে মেয়েটার কাছে পৌঁছাবার চেষ্টা করছি। ঠিক সেই সময়ে আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না, জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কি হলো খুকি? ঠিক সেই মুহূর্তেই হুইসেল দিয়ে ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনের দিকে তাকানোর পর যখন মেয়েটার দিকে ঘুরলাম, দেখলাম মেয়েটা উধাও, এক নিমেষে যেন মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এতক্ষণ পর আমি হাসলাম, বললাম, সমর, এই বুঝি তোমার ভৌতিক গল্প? মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে? বয়স কম হলে কি হবে, মেয়েটি দেখছি ভারী ওস্তাদ। সমর কিন্তু আমার হাসিতে যোগ দিল না, গম্ভীর গলায় বলল, আমার কাহিনী এখনো শেষ হয়নি মাস্টার মশাই। কথাটা শুনে আমি অপ্রস্তুত হলাম। বললাম, বেশ বেশ, বলো তো এরপরে কি হয়েছে? আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে। এরপরের ট্রেন রাত 9:30। তার হাতে আমার অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্ন তন্ন করে খুঁজলাম। কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে, মেয়েটি কোথাও নেই। স্টেশনের বাইরে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটার কথা জিজ্ঞেস করলাম, তারা কেউ কিছুই বলতে পারল না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিহ্ন হয়ে গেল? এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যাবে? আশ্চর্য হওয়ার আরও বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে হইচই শুরু হয়ে গেল। সবাই খুব ব্যস্ত। খবর নিতে গিয়ে চমকে উঠলাম। দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছে, মারা গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ, 2-একটা
রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে। স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড়। অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল। ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের 4খানা বগি একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতে আমার থাকার কথা। সেই মুহূর্তে নূতন করে মেয়েটার কথা আবার মনে হলো। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম। সেই রাত্রে 2টো টেলিগ্রাম করলাম, একটা কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসিকে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম। লাইন ঠিক হতে দিন 2 লাগল। তারপর লখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে। সারা রাত মেয়েটির কথা ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতন মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতে এসেছিল, কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল। পরের দিন 11টা নাগাদ লখনৌ পৌঁছালাম। স্টেশনে পিসি এসেছিলেন। খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম, তবু চিনতে অসুবিধে হলো না। পিসির চেহারা প্রায় একই রকম আছে। প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন। বললেন, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পড়ে আমার যা অবস্থা হয়েছিল রে, কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই দায়ী। আমি বারবার তোকে আসতে লিখছিলাম, তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো। কি ব্যাপার বলতো? মনে মনে ভাবলাম সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করবেন না, বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান। কাজে মেয়েটির কথা বেমালুম চেপে গেলাম। আমি বললাম, চা খেতে একটা স্টেশনে নেমেছিলাম, হঠাৎ দেখি ট্রেনটা ছেড়ে দিল। ছুটে গিয়েও ট্রেনটা ধরতে পারলাম না। পিসি যেন কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, ভগবান তোকে বাঁচিয়েছেন, জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটাই থাকে। এরপর দুজনে টাঙ্গায় উঠলাম। প্রায় আধ ঘন্টার ওপর চলার পর একটা বাড়ির সামনে টাঙ্গা এসে থামল। পিসি নেমে চিৎকার করে ডাকতে লাগলো, সুন্দর, এই সুন্দর, এদিকে আয়। একটা ছোকরা কোথার থেকে যেন উদয় হলো। আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল। পিসির পিছন পিছন আমিও উপরে উঠলাম। মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, এই ঘরটা তোর, যা জামা কাপড় ছেড়ে নে, আমি তোর জলখাবারের ব্যবস্থা করি। শরীর খুবই ক্লান্ত ছিল। ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম। এক কোণে একটা টেবিল, তার উপরে বাতিদান, একটা আলনা, ছোট্ট একটা খাট। দেওয়ালের গায়ে মোট 3টে ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতন কেঁপে উঠল। আমি হঠাৎ উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম, পিসি, ও পিসি, পিসি শোনো না। পিসি বোধহয় নিচের রান্নাঘরে ছিলেন, কোনো সাড়া পেলাম না। কিন্তু পিসিকে আমার একান্ত প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার পিসিকে ডাকতে শুরু করলাম, পিসি, ও পিসি, এদিকে এসো না পিসি। এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো। পিসি হন্তদন্ত হয়ে সিঁড়ির কাছে এসে বলল, কিরে, কি হয়েছে? আমি বললাম, একটু এ ঘরে আসো তো। আমি ছুটে উপরের ওই ঘরটায় গিয়ে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। বললেন, কি হলো তোর? শরীর টরীর খারাপ নাকি? এত ঘামছিস কেন? জামার আস্তিন দিয়ে কপালের বিন্দু বিন্দু ঘামগুলোকে মুছে ফেলে বললাম, না পিসি, শরীর ঠিক আছে। পিসি, এই ছবিটা কার গো? ওই যে
ওইখানে। হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম। পিসি বললেন, ওটা টুনুর ফটো, আমার মেয়ে টুনু। আমি বললাম, তোমার মেয়ে? পিসি বললে, হ্যাঁ, তুই ওকে দেখিসনি, তোর জন্মাবার বছরখানেক আগেই টুনু মারা গেছে টাইফয়েডে। বোধহয় বছর 8 হয়েছিল ওর বয়স। কথাগুলো বলতে বলতে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো, কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলাম আমি। পিসি বলল, কিরে, কি বলবি বল? আমি বললাম, তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করার কথাও নয়। পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন। বললেন, কথাটা বল, না হলে বুঝবো কি করে বিশ্বাস করা যায় কি যায় না। জানো পিসি, টুনুদির সঙ্গে আমার না দেখা হয়েছিল। আমার কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখলাম পিসি ধপাস করে সামনের চেয়ারে বসে পড়লেন। ভাবলেন বুঝি নিখাত আমার মাথা খারাপ হয়েছে। আমি পিসির দিকে ভালোভাবে চেয়ে তার পায়ের কাছে বসলাম, আর একটু একটু করে সব কথা বললাম। যখন শেষ করলাম, দেখি পিসি চোখ দিয়ে টসটস করে জল পড়ছে। পিসি বিজ্ঞান পড়ান, কিন্তু একটি কথার প্রতিবাদও করলেন না, কিছু অবিশ্বাসও করলেন না, শুধু বললেন, টুনুই তোর প্রাণ বাঁচিয়েছে রে। এবার সমর আমার দিকে ঘুরে বসল, বলল, বলুন তো মাস্টার মশাই, কি করে এটা সম্ভব? মারা যাওয়ার পরও কি আত্মার স্নেহ, দয়া, মায়া এসব থাকে? নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে? বাইরে তখন প্রচণ্ড ঝড়ের সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব আমি সমরকে? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষগুলো নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব?